আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৮৩%। শিক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ। সাংগঠনিক কর্মকাণ্ডেও বাধা নেই। দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে। দাবি বিএনপির, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ৬টি সিনেমা বানানোর ঘোষণা ডক্টর মাহফুজুর রহমানের। চলচ্চিত্রের সুদিন ফেরাতে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলো আজ। এতে সারা দেশে গড় পাশের হার ৮৩.০৪%। এবারও ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। সবচেয়ে বেশি পাশের হার যশোরে ৯২.৩৩%। কমেছে জিপিএ-5 এর সংখ্যা। ৫১টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। এর আগে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষায় মেয়েদের চেয়ে ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান জানান। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে ২,৪২,৩১৪ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১,২৬,৩৭৩ জন। পরীক্ষার প্রায় ২ মাস পর ফল ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়। রোববার সকালে এর সারসংক্ষেপ ও পরিসংখ্যান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসএসসির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.০৪%। এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯,০৪৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫,৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এবছর সবচেয়ে বেশি পাশের হার যশোর বোর্ডে ৯২.৩৩%, আর সবচেয়ে কম সিলেটে ৭৩.৩৫%। এছাড়া বরিশাল বোর্ডে পাশের হার ৮৯.১৩%, চট্টগ্রামে ৮২.৮, কুমিল্লা বোর্ডে ৭৯.২৩, দিনাজপুর বোর্ডে ৭৮.৪৩, রাজশাহী বোর্ডে ৮৯.২৬, রাজশাহী বোর্ডে ৮৯.২৬, ময়মনসিংহ বোর্ডে ৮৫.০০, ঢাকা বোর্ডে ৮৩.৯২%। এছাড়া কারিগরি বোর্ডে ৮১.৩৮%, মাদ্রাসা বোর্ডে ৭৯.৬৬%। এবছর জিপিএ-5 পেয়েছে ১,৮২,১২৯ জন। এছাড়া ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে মাধ্যমিকের শিক্ষার্থী সংখ্যা এবং পাশের হারে মেয়েদের চেয়ে ছেলেরা পিছিয়ে কেন, তার কারণ খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। কি কারণে? কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। এ সময় শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সরকার বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতা করে টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় উল্লেখ করে সন্তানদের সুশিক্ষিত করার ব্যাপারে অভিভাবকদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই প্রতিষ্ঠানগুলোতে বইছে আনন্দ উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে খুশি সবাই। পুরনো শিক্ষা কারিকুলামে পরীক্ষায় অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অনেক শিক্ষার্থী। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। সহপাঠীদের জড়িয়ে ধরে কেঁদেও ফেলে কেউ কেউ। ফলাফলের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থী অভিভাবকদের অনেকেই স্কুলে গিয়ে ভালো ফল অর্জনের ক্ষণটি উদযাপন করে। নেচে গিয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাস করে শিক্ষার্থীরা। এসএসসির চূড়ান্ত ফলাফল জানতে সকাল থেকে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। দুপুর 11টায় একযোগে অনলাইনে ফল প্রকাশিত হয়। তাই সশরীরে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। প্রেশার আমাদের আসলে একটা কারণে দেওয়া হয়েছে যাতে আমরা ভালো করি। এখন আমি যে রেজাল্টটা করেছি এটা তো আমি কাউকে দিয়ে দিতে পারবো না, আম্মুকেও দিতে পারবো না, বাবাকেও দিতে পারবো না। রেজাল্টটা আমারই থাকবে, ফিউচারে আমিই ইউজ করব। আমার দাদুর আশা পূরণ করতে পেরেছি। মা দিবসে পরীক্ষার এই ভালো ফলাফল মার জন্যই উৎসর্গ করেছেন শিক্ষার্থীরা। মাকেই দিতে যাচ্ছি, কারণ মা রাত জেগে পড়িয়েছে, পড়া বুঝিয়ে দিয়েছে, সেই আমার পাশে ছিল, সাপোর্ট করছে, ফুল অন সাপোর্ট করছে। মা দিবসে আমাদের জন্য এটা আরেকটা প্রাপ্তি। মেয়ে গোল্ডেন জিপিএ পাইছে, এটা যে আমাদের ভিতরে এত অনুভূতি, এটা আমরা প্রকাশ করতে পারবো না। ভিকারুন্নিসা নুন স্কুলের অধ্যক্ষ জানান কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, আর রেজাল্ট নিয়ে সন্তুষ্টির কথা জানান মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ। যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ক্লাসে কম আসে এবং মোবাইল ঘাটাঘাটি করে রাতে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। প্যারেন্টসদেরকে এটা বলে যে ক্লাস হয় না এবং অনেকে সেটাই বিশ্বাস করে। রেজাল্টে আমরা সন্তুষ্ট। এই যে কয়েকজন ছাত্র পরীক্ষার সময় অসুস্থ ছিল, শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। হ্যাঁ, নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। এদিকে করোনা পরবর্তী 3 বছর পর পুরনো কারিকুলামে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নতুন শিক্ষা কারিকুলামের চেয়ে পুরাতনটাই অনেক ভালো ছিল বলে মনে করছেন অভিভাবকরা। ক্রমান্বয়ে পরিবর্তন হওয়া এই শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন তারা। এতে শিক্ষার মান ও সন্তানদের অর্জন নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের। বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে গিয়ে মেধাশূন্য জাতি যাতে না গড়ে ওঠে সেদিকে গুরুত্ব দেওয়ার তাগিদও দেন অভিভাবকরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি M এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড যথারীতি চালিয়ে যেতে পারবেন। আদেশে লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন সর্বোচ্চ আদালত। এর আগে জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের উপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে জিএম কাদেরের করা আবেদন ও বিবিধ আপিল খারিজ করে দেয় নিম্ন আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। গত বছরের 5 ফেব্রুয়ারি নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে রুল সহ আদেশ দেন হাইকোর্ট। ফলে জিএম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা। জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার চেয়ারম্যানশিপের অধীনে আগে কাউন্সিল হয়েছে। উনি সেখানে কি কি দায়িত্ব কাকে দেবেন সেটা উনি নির্ধারণ করেছেন। কাজেই এক্ষেত্রে বলা যায় যে উনি এই মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে হি ইজ দি মাস্টার, আদার্স আর আন্ডার হিজ কমান্ড। মহামান্য সুপ্রিম কোর্ট মূল আপিল দিয়ে ওনাদের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এখন উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটার কোনো বাধা নেই। 7 জানুয়ারির একতরফা নির্বাচনের পর দেশ গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। দুপুরে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
দীর্ঘ প্রায় 6.5 মাস পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরনির্ভরশীল সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক মেরুদণ্ড রাজনৈতিক কাঠামোকে ভেঙে নৈরাজ্যের রাজত্ব সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। বিচার কেউ পাচ্ছে না, যদি দলীয় না হয় বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। 7 জানুয়ারির নির্বাচনের পর দেশের সংকট আরো ঘনীভূত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সংকট থেকে উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চলচ্চিত্রের সুদিন ফেরাতে 6টি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দর্শকদের হলে ফেরাতে সারা দেশে সিনেপ্লেক্স করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এজন্য তারার মেলা, চলচ্চিত্রের তারকাদের এই মিলনে মাতল বিনোদন অঙ্গন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের সংগঠনের স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। এটিএন বাংলা এবং এটিএন নিউজের জন্ম হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি সেই স্বপ্নবাজ মানুষকে, তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান। এ সময় পরিচালকদের আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির তাগিদ দেন তিনি। দেশের চলচ্চিত্রের এই কঠিন সময়ে 6টি সিনেমা করার ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। তার প্রথম চলচ্চিত্রটি হবে আমি নায়িকা হব না। আপনারা চলেন, আমরা সম্মিলিতভাবে এটিকে আমরা বলি, আমরা আবার সংগ্রামে নামি, সংগ্রাম করব এই চলচ্চিত্র শিল্পকে সেই আগের পজিশনে নিয়ে আসতে। আমার মনে হয়, আমরা দৃঢ় বিশ্বাস, আজকে আমরা যারা প্রডিউসাররা সাফার করতেছি, আগামীতে এই প্রডিউসারদের মুখে আমি চাই হাসি ফুটে উঠুক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সিনেমাগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে যাতে বিক্রি করা যায়। আমরা এই ভারতের মতন যদি এই সিনেমা থেকে হাজার হাজার কোটি কোটি ডলার যদি আনতে পারি, তখনই হবে আমাদের সার্থকতা। এটি আমাদের হতেই হবে। আমাদের চলচ্চিত্র, আমরা এই না যে আমাদের চলচ্চিত্র খারাপ, আমাদের প্রডিউসার খারাপ, আমাদের ডাইরেক্টর খারাপ, আমাদের হিরো হিরোইন খারাপ, মোটেও না। সবাই মিলে সম্মিলিতভাবে যদি এগিয়ে আসি, আমরাও ওই ভারতবর্ষের মতন আমরা সিনেমা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশে ভালো পরিচালক ও শিল্পী রয়েছে। আরও মানসম্মত চলচ্চিত্র তৈরিতে সহযোগিতার পাশাপাশি সারা দেশে সিনেপ্লেক্স করার কথা জানিয়েছেন তিনি। আমরা সিনেমা হল যদি তৈরি করতে পারি, প্রযোজক, পরিচালক, শিল্পীদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্স, সেই কোঅর্ডিনেশন যদি আমাদের ইভেন্চুয়ালি তৈরি হবে আমি বিশ্বাস করি, এবং ভালো সিনেমা তৈরি হবে দেশে, আগে হয়েছে, পরিবেশ থাকলে তৈরি হবে এবং ভালো সিনেমা বাংলাদেশের মানুষ হলে গিয়ে দেখবে। স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা সোহেল রানা, এম এ আলমগীর, কাজী হায়াত এবং পরিচালক এ জে মিন্টুকে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চলচ্চিত্রের মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা চলচ্চিত্রটাকেও সেই ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাব। চলুন আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করে দেখি। আমার 6টি সিনেমা যেটা আমি প্রডিউস করব, আমার এই 6টি সিনেমার
সর্বপ্রথম ডাইরেক্টর কাজী হায়াত। এছাড়াও 2022-23 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, কাহিনীকার, অভিনেতা, অভিনেত্রী, ওয়েব ফিল্ম সহ বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নধরা অ্যাওয়ার্ড দেওয়া হয়। নাচে গানে পুরো সময়টা মুগ্ধ করেছে এই সময়কার জনপ্রিয় শিল্পীরা। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মৌসুমের প্রথম আম উঠেছে সাতক্ষীরার বাজারে। গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস, গোবিন্দভোগ সহ সুস্বাদু বিভিন্ন জাতের আমে এখন ভরপুর সেখানকার বাজার। বৈরী আবহাওয়া কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কায় আগে ভাগেই আম পাড়া শুরু করেছেন চাষিরা। এবার ফলন কম হওয়ায় দামও মিলেছে বেশ ভালো। জেলায় গত 9 মে থেকে শুরু হওয়া আম সংগ্রহ চলবে 10 জুন পর্যন্ত। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। আবহাওয়া এবং ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম সবার আগে পরিপক্ব হয়। 2 সপ্তাহ আগেই জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের বেঁধে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী 9 মে থেকে শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ। মৌসুমের শুরুতেই তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে এবছর সাতক্ষীরার আমের ফলন হয়েছে কম, বেশি বড় হয়নি আম। তাই সঠিক সময়ে বাজারজাত করে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চান চাষিরা। যথেষ্ট পরিমাণ বাইরে থেকে লোক আসতেছে মাল কেনার জন্য এবং বাজারে আমও আসতেছে। বোম্বাই আম ভালো রেটে বিক্রি হয়েছে। আজকের থেকে গোবিন্দভোগের ডেট আম ভাঙি বাজারে নিয়ে আসি। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী গত 9 মে থেকে গোপালভোগ, বোম্বাই, বৈশাখী এবং 11 মে থেকে গোবিন্দভোগ জাতের আম পাড়া শুরু হয়েছে। আগামী 22 মে থেকে হিমসাগর, 29 মে ন্যাংরা এবং 10 মে থেকে আমরুপালি আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরার আম সবার আগে বাজারে ওঠায় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন এখানকার বাজারে। আজকে অলরেডি আমরা বাজার ভিজিট করতে এসেছি। বাজারে যথেষ্ট পরিমাণ আম উঠেছে, তো বাজার মোটামুটি ভালো, খারাপ না। 2800-3000 বাজার চলতেছে আর কি এই মুহূর্তে গোবিন্দভোগ আম। আর গোপালভোগ আমের বাজার চলতেছে মোটামুটি 26, 27, 28 এরকম। আমি সিলেট থেকে সাতক্ষীরা বড় বাজার আমের বাজারে আসছি আম কিনতে। বাজারে প্রচুর পরিমাণ আম উঠছে। আজ এই সাতক্ষীরার যে বড় বাজার এই এরিয়ায় দেশের যে সর্বপ্রথম আম এই বাজারেই পাওয়া যায়। বিষমুক্ত, নিরাপদ ও ফরমালিন মুক্ত হওয়ায় এই জেলার আমের সুখ্যাতি বিদেশেও। প্রতি বছরের মতো এবারও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হবে সাতক্ষীরার আম। তবে এখনো কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেনি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি এবারও অন্যান্য বারের মতো আম বিদেশে রপ্তানি হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না বলেই আমি মনে করি। চলতি মৌসুমে সাতক্ষীরায় 4118 হেক্টর জমিতে চাষ হয়েছে নানা জাতের আম। এসব বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সিরিজের শেষ টি20তে ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেল জিম্বাবুয়ে। সেই সাথে হোয়াইট ওয়াশের লজ্জাও এড়ালো সিকান্দার রাজার দল। বাংলাদেশের দেওয়া 158 রানের টার্গেট ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার 50-তে 9 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে 2 উইকেটে হারানো জিম্বাবুয়ে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 157 রান তোলে বাংলাদেশ। পরাগারমানের রিপোর্ট। টি20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়েকে ডেকে এনেছিল বাংলাদেশ। প্রথম 4 ম্যাচ জিতলেও টাইগারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি দর্শক সমর্থকদের। শেষ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু ছন্নছাড়া পারফরমেন্সে হেরেই গেল টিম বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 158 রানের টার্গেটে নেমে বাংলাদেশের বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন ব্রায়ান বেনেট। দর্শকের ভূমিকায় থাকা মারুবানের উইকেট নিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। এরপর অধিনায়ক সিকান্দার রাজার সাথে 75 রানের জুটি করেন বেনেট। 36 বলে করেন 50, 49 বলে বেনেটের 70 রানের ইনিংসটি থামান সাইফুদ্দিন।
তখনও 29 বলে জিম্বাবুয়ের জয়ে দরকার 45 রান। জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে সিকান্দার রাজা দলকে পাইয়ে দেন সান্ত্বনার জয়। 72 রানে অপরাজিত থাকেন রাজা। এই জয়ে হোয়াইট ওয়াশের লজ্জাও এড়ায় জিম্বাবুয়ে। সিরিজ জয় নিশ্চিত হয়েছিল চট্টগ্রামেই। ঢাকায় ফিরে চতুর্থ টি-20ও জিতে নেয় বাংলাদেশ। এ ম্যাচে জিম্বাবুয়েকে হারালেই হোয়াইট ওয়াশ। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই নড়বড়ে অবস্থা টাইগারদের। 15 রানেই তানজিদ হাসান, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহর সাথে 69 রানের জুটি করে দলকে চ্যালেঞ্জে স্কোর করার পথে নিয়ে যান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ক্যারিয়ারের অষ্টম 50 করে 44 বলে 54 রানের পুঁজিতে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ। 21 রান করেন সাকিব আল হাসান। জাকের আলীর 11 বলে 24 রানের ক্যামিও ইনিংসে 157 রানের পুঁজি পায় 6 উইকেট হারানো বাংলাদেশ। 15 বা তার কম রানে 3 উইকেট হারানো কোনো ম্যাচই জেতেনি লাল সবুজের দল। শেষ পর্যন্ত এবারও তা পারল না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 83%। শিক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ। সাংগঠনিক কর্মকাণ্ডেও বাধা নেই। দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে, দাবি বিএনপির। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং 6টি সিনেমা বানানোর ঘোষণা ডক্টর মাহফুজুর রহমানের। চলচ্চিত্রের সুদিন ফেরাতে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।